ইতিমধ্যেই এই খবরটি বেশ ভাইরাল হয়েছে এবং আপনারা জানেন এই খবর নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, যাকে বিজেপির কর্মী সমর্থকরা পরবর্তী মুখ্যমন্ত্রী বলে মনে করেন যদি ভোটে যেতে বিজেপি, তিনি নাকি ভোটে দাঁড়াচ্ছেন না। একটা বড় আপডেট, তিনি নাকি ভোটে দাঁড়াচ্ছেন না এমনই খবর হয়েছে। বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে এই খবরটা সম্প্রচারিত হয়েছে। তাহলে শুভেন্দু অধিকারী কি করবেন? শুভেন্দু অধিকারী সেটাই করবেন যেটা 2011-তে মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন। মনে আছে 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হননি। সিমিলারিটি পাচ্ছেন? 2011 কি তাহলে রিপিট হতে চলেছে 2026-এ? 15টা বছর পর? হ্যাঁ, একেবারে ঠিকই ভাবছেন। ঠিক সেরকমই হতে চলেছে বলে সূত্রের খবর। কি হচ্ছে? 2011 সালটা প্রথমে আপনাদের মনে করিয়ে দিই। 2011 সালে বর্তমানে যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী বঙ্গেশ্বরী, তিনি কিন্তু প্রার্থী হননি। তিনি সমস্ত জায়গায় প্রচার করেছিলেন, তার মুখকে ভর করেই ভোট হয়েছিল এবং তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল। 34 বছরের মহিরুহ সিপিএমকে সরানো গিয়েছিল এবং সেবার মুখ্যমন্ত্রী বর্তমানে যিনি আছেন তখন বিরোধী নেত্রী ছিলেন। তিনি কি করেছিলেন? তিনি সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রচার করেছিলেন। ভয়ঙ্কর সেই প্রচার হয়েছিল এবং সেই প্রচারের ঝড়ে সেই মহিরুহ সিপিএম কুপকাত হয়ে গেছিল। আজ যেমন তৃণমূল মহিরুহে পরিণত হয়েছে, তবে তৃণমূলের চেয়ে সিপিএম এর সংগঠন আরো বেশি মজবুত ছিল, যদিও ঘুণে ধরা সংগঠন ছিল, কিন্তু তারপরেও তাদের ক্যাডার বেস খুব ভালো ছিল, মানুষের ভয়ঙ্কর ক্ষোভ ছিল, সেই ক্ষোভটা ভোট বাক্সে প্রতিফলিত হয়েছিল। এখনো সেরকম পরিস্থিতি তৈরি হয়েছে, মানুষের ভয়ঙ্কর ক্ষোভ। বিশেষ করে মানুষের এখন হিন্দুদের অস্তিত্বের প্রশ্ন এসে গেছে। বাংলাদেশের পর হিন্দুদের মনেও প্রশ্ন জাগছে, তাহলে কি পশ্চিমবঙ্গ পরবর্তী বাংলাদেশ? বেশ কয়েকটা ঘটনাক্রম আপনারা দেখছেন, সেই ঘটনাক্রম দেখে হিন্দুরা কিন্তু বেশ আতঙ্কিত। প্রতিবাদ করতে গেলে ফার্স্ট ইয়ারের মেয়ে, সে মোলেস্ট হচ্ছে, সে প্রতিবাদ করেছে, সে আজ পরীক্ষা দিতে পারছে না। একটা কোনো পুজো বাকি নেই যেই পুজোয় অশান্তি হয়নি, ঠিক যেমন বাংলাদেশে হয়। কার্তিক পুজো, কালী পুজো, দুর্গা পুজো, সমস্ত জায়গায় কোথাও না কোথাও অশান্তি হয়েছে। সেই অশান্তি রুখতে ব্যর্থ হয়েছে প্রশাসন। সামগ্রিকভাবে সারা বঙ্গ জুড়ে হয়েছে এমনটা নয়, এটা সত্য। যেমন আবার এটাও সত্য, প্রত্যেক জায়গায় কোথাও না কোথাও চাপে, কোথাও না কোথাও সমস্যায় হয়েছে এই পুজো। শান্তিতে পুজো হয়েছে এমনটা বলা যাবে না। এমনকি শেষ সরস্বতী পুজো আপনারা দেখলেন কিভাবে বেশ কয়েকটা জায়গায় সরস্বতী পুজোতে বাধা দেওয়া হলো বলে অভিযোগ উঠেছিল। কোথাও শাসক দলের নেতা বলছে সে পুজো করবে, তাকে দায়িত্ব দিতে হবে, সে সনাতন ধর্মের কেউ নয়, তারপরেও সে পুজোয় অংশ নেবে। নিক, ভালো কথা, মানুষের বুদ্ধি বিবেক হতেই পারে, কোনো সমস্যা নেই। কিন্তু সেখানে তো বিষয়টা কাটমানির ছিল, এমনটাই অভিযোগ উঠেছে যে সরস্বতী পুজো করতে গেলে যে মাল্লুটা পাওয়া যায় সেই মাল্লুটা পকেটস্থ করার ব্যাপার ছিল বলে অভিযোগ, মিডিয়ায় তেমনই খবর হয়েছে। শেষ পর্যন্ত সেটা নিয়ে ব্যাপক অশান্তি, নদিয়ায় পুজো করা নিয়েও অশান্তি। তৃণমূলের বুথ সভাপতি, বুথের নেতা বলছেন কি, তিনি বলছেন এখানে 150 বছরে পুজো হয়নি, পুজো করবে কেন? এমনকি বেশ কয়েকটা জায়গায় আমরা সাইনবোর্ড দেখেছি নদিয়া জেলায়, যে সেখানে সাইনবোর্ডে বলা হচ্ছে এখানে গান বাজনা করা যাবে না, পাশেই মসজিদ রয়েছে। নাগরিক কমিটি, পরে প্রশাসন গিয়ে সেটা খুলে দিয়েছে। প্রশাসনকে তার জন্য স্যালুট, অসংখ্য ধন্যবাদ। কিন্তু আগামী দিনে তো এই পরিস্থিতি থাকবে না। থাকবে কি? যে পরিস্থিতিটা শুরু হয়েছে, কতক্ষণ প্রশাসন এটাকে সামাল দিতে পারবে? বাংলাদেশে দেখুন, প্রশাসন কিন্তু সামাল দিতে পারেনি, সেখানে সরকার পরিবর্তন হয়ে গেছে। মৌলবাদী মানুষের সংখ্যা যদি এভাবে বাড়তে শুরু করে, তাহলে কিন্তু এ রাজ্য বাংলাদেশে পরিণত হবে, এই আশঙ্কা এখন থেকেই করা হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের কিন্তু ভয়ঙ্কর ক্ষোভ রয়েছে এবং সেই ক্ষোভের জন্য তারা একটা বিকল্প শাসন চাইছে। সেই বিকল্প শাসন দেওয়ার জন্যই শুভেন্দু অধিকারীকে এগিয়ে দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে। এবং 2011টা আপনাদেরকে মনে করিয়ে দিলাম। 2026-এ কি সেই পরিস্থিতি? 2026-এ তাহলে কি হবে? শুভেন্দু অধিকারী তো প্রার্থী হচ্ছেন না বলা হচ্ছে, তাহলে নন্দীগ্রামে কে প্রার্থী হবে? ভবানীপুরে কে প্রার্থী হবে? মমতাকে কিভাবে চাপে রাখা যাবে? মমতাকে চাপে রাখার কৌশল ঠিক করবেন শুভেন্দু অধিকারী। এটা একটা ট্রেলার ছিল, সিনেমা এখনো বাকি আছে। ভবানীপুরের পার্টি অফিস খোলাটা একটা ট্রেলার, মমতাকে মানসিক চাপে রাখার, রাজনৈতিকভাবে চাপে রাখার। এবং বলা হচ্ছে নাকি এরকম একের পর এক বোমা ফাটাবেন, যত ভোট এগিয়ে আসবে একের পর এক এরকম কাণ্ড কারখানা করবেন শুভেন্দু অধিকারী। এটা করে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপে রাখবেন, তৃণমূলকে চাপে রাখবেন, ইডি সিবিআই ফের অ্যাক্টিভ হবে। পাশাপাশি যেটা হবে সেটা হচ্ছে আরএসএস এবং বিজেপি
সমন্বয় করে কাজ করবে। আরএসএস ইতিমধ্যেই তাদের গ্রাউন্ড অপারেশন শুরু করে দিয়েছে। আরএসএস এর সংগঠন এ রাজ্যে যথেষ্ট ভালো জায়গায় আছে। কারা আরএসএস করে কারা আরএসএস করে না সেটা কিন্তু আপনি সামনে থেকে বুঝতে পারবেন না। বিজেপিতে যেরকম ঝান্ডা নিয়ে জিন্দাবাদ জিন্দাবাদ হয়, আরএসএস এর কর্মীরা সেই জিন্দাবাদ পরিস্থিতিতে যান না। তারা কি করেন? তারা তাদের কাজ চুপিসারে করতে থাকে। সিপিএম এ একটা কর্মপদ্ধতি বহু আগে প্রচলিত ছিল, যেটাকে বলা হয় হুইসপার ক্যাম্পেনিং। আরএসএস এই হুইসপার ক্যাম্পেনিংটা খুব ভালো করে করে। হুইসপার ক্যাম্পেনিং, ডোর টু ডোর ক্যাম্পেনিং আরএসএস করবে, আর আরএসএস করছে আপনি বুঝতেও পারবেন না। বিভিন্ন সংগঠনের বিভিন্ন নামে এই কর্মপদ্ধতিগুলো অবলম্বন করা হয়। তারা বিভিন্ন নাম নিয়ে এই কাজগুলো করেন, যে কাজগুলো তাদেরকে টাস্ক দেওয়া হয়। এটা গেল আরএসএস এর কথা। বিজেপিও আরএসএস সঙ্গে হাতে হাত মিলিয়ে লড়াইটা যত এগিয়ে যাবে তত চালাবে। নন্দীগ্রামে শোনা যাচ্ছে প্রার্থী হবেন শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী। ফলে অধিকারী ব্রাদার্সের রাশ মেদিনীপুর জেলায় তো থাকছেই, এবং কলকাতাতেও মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপে রাখার কৌশল তারা নেবেন। শুভেন্দু অধিকারীর আর কি টাস্ক দেওয়া হয়েছে? বলা হচ্ছে নাকি শুভেন্দু অধিকারী সারা রাজ্য জুড়ে প্রচার করবেন। বিজেপির এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে জনপ্রিয় নেতার নাম, কর্মীদের কাছে বলছি, কর্মীদের কাছে শুভেন্দু অধিকারী, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এবার শুভেন্দু অধিকারী ভালো বক্তা, সুবক্তা, যথেষ্ট আগুন ঝরানো বক্তব্য রাখেন। তার এই আগুন বক্তব্য ভোটের সময় কাজে লাগবে। তার জন্য তাকে টাস্ক দেওয়া হয়েছে সারা রাজ্য জুড়ে তিনি প্রচার করবেন এবং প্রচার করে ঝড় তুলবেন। এবং প্রচারের ঝড় এটা কিন্তু একটা এফেক্ট ফেলে ভোটের বাজারে, সেটাকেই বিজেপি কাজে লাগাতে চাইছে। এবং এভাবে যদি বিজেপি ক্ষমতায় আসতে পারে, যার সম্ভাবনা প্রবল, কারণ যে পরিকল্পনা বিজেপি নিয়েছে, এখনো বিজেপির সমস্ত পরিকল্পনা বাজারে ফাঁস করা সম্ভব নয়, তারাও অনেক কিছু বলছেন না, কিন্তু যে পরিকল্পনা তারা নিয়েছেন তাতে এটা তো স্পষ্ট, তারা 2026-এ ময়দানটা তৃণমূল কংগ্রেসের জন্য খোলা একেবারে ছেড়ে দিচ্ছেন না। সে জায়গায় দাঁড়িয়ে কি হবে? সে জায়গায় দাঁড়িয়ে হাড্ডাহাড্ডি লড়াই হবে। দুবার ধাক্কা খেয়ে, বিশেষ করে 24-এর নির্বাচনে এবং 21-এর নির্বাচনে তারা বুঝে গেছে যে এখন কিন্তু খেলা যতটা না বুথে হয়, তার থেকে অনেক বেশি কাউন্টিংয়ে হয়। সেই কাউন্টিংয়ের খেলা যদি বন্ধ করা যায়, তাহলে কিন্তু বিজেপি একটা উইন উইন সিচুয়েশনে আছে, এমনটাই বিজেপি নেতৃত্ব মনে করছে। আর ভোটের তফাৎ 5-6%। এই 5-6% ভোট যে বাড়ানো যায় না তা কিন্তু নয়, এবং সেদিকেও সচেষ্ট আছেন বিজেপি নেতারা। স্বাভাবিকভাবেই এই সমস্ত ইকুয়েশন যারা দুয়ে দুয়ে যদি তারা 4 করতে পারেন, তাহলে বিজেপির ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে। এবং এখন অব্দি যা ঠিক হয়েছে, শুভেন্দু অধিকারীকে মুখ করেই প্রচারে নামবে, কারণ শুভেন্দু অধিকারী ছাড়া অন্য কেউ মুখ, এত বড় মুখ এখন অব্দি বিজেপি খুঁজে পায়নি। এবং সনাতন ধর্মের যারা সাধু সন্ন্যাসীরা আছেন, তারাও কিন্তু ময়দানে নামবেন। কার্তিক মহারাজের মতন যারা আমরা সন্ন্যাসী দেখতে পাচ্ছি, কার্তিক মহারাজ, অম্বিকানন্দ মহারাজ, তারাও দেখছি তাদের সনাতনী পথে ব্যাক সাপোর্ট দেওয়ার কাজ করবেন এই সনাতনী ফোর্সকে। স্বাভাবিকভাবেই এর একটা কিন্তু প্রভাব আছে, সনাতন জাগরণের পথে হাঁটছে বিজেপি, এবং সেই কাজটা অনেকটাই করা গেছে, আরও করতে হবে এমনটা বিজেপি নেতৃত্ব মনে করছে। এবং সবকিছু ঠিকঠাক থাকলে বিজেপি যদি ক্ষমতায় আসে, এখনো অনেকে মনে করছেন এটা দিবা স্বপ্ন, কিন্তু স্বপ্নই তো বাস্তব হয়। আর স্বপ্ন না দেখলে সেটা আপনি তার জন্য চেষ্টা করবেন বা কিভাবে? এবার কে জিতবে কে হারবে সেটা তো গণদেবতা ঠিক করবে, মানুষ ঠিক করবে। কিন্তু আপাতত যেটা ঠিক হয়ে আছে, শুভেন্দু অধিকারীকে যথেষ্ট গুরুদায়িত্ব দিয়েই 26-এর নির্বাচনটা হতে যাচ্ছে। এ বিষয়ে বন্ধুরা আপনাদের কি মতামত আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি পঙ্কজ বিশ্বাস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ফের পরবর্তী পর্বে আগামীকাল।